কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, বাড়িতে বসে পড়ালেখা খুব ভালোভাবে করছো। আগের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল ধারকত্ব। ধারকত্ব কাকে বলে সেটা নিয়ে আলোচনা, ধারকত্বর মাত্রা, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং যদি দুটো পরিবাহী থাকে যাদের মধ্যে কোনো আধান নাই, তাদের মধ্যে যদি কোনো একটা সমপরিমাণ আধান দেওয়া হয় এবং যদি তারা পরস্পর যুক্ত থাকে, তাহলে তাদের বিভব কতটা হবে, তাদের মধ্যে আধান কিভাবে বণ্টিত হবে সেটা ক্যালকুলেট করেছিলাম। আজকে আমরা যেটা ক্যালকুলেট করব, ধরো আমাদের কাছে দুটো পরিবাহী আছে, ওকে? দুটো পরিবাহী আছে, এখানে দুটো পরিবাহী, এ পরিবাহী আর বি পরিবাহী। প্রাথমিক অবস্থায় এদের দুজনের মধ্যে কোনো একটা বিভব আছে। ধরো যে এ পরিবাহী, তার বিভব হলো V1, এবং যে পরিবাহীটি ভি, তার পরিবাহী হলো V2। তাহলে এই দুজনের বিভব V1 V2। আমরা ধরলাম A1 পরিবাহীর মধ্যে Q1 পরিমাণ আধান দেওয়া হয়েছে, বি পরিবাহীর মধ্যে Q2 আধান দেওয়া আছে, ওকে? এবং এ পরিবাহীর ধারকত্ব হলো C1, বি পরিবাহীর ধারকত্ব হলো C2। তাহলে এইটা এখন প্রাথমিক অবস্থা, যে V1 বিভবে আছে, V2 বিভবে আছে, এর আধান Q1, এর আধান Q2, ওকে? এবার দেখো, যদি আমরা ক্যালকুলেট করি এ পরিবাহীর জন্য, আমরা কি জানি? আমরা ধারকত্বের ক্ষেত্রে জানি Q ইকুয়াল টু CV। কিউ ইকুয়াল টু সিভি, বা এখান থেকে আমরা যদি লিখি তাহলে প্রথম পরিবাহীর এ পরিবাহীর জন্য Q1 ইকুয়াল টু কত? C1 V1। আর বি পরিবাহীর জন্য যদি লিখি, বি পরিবাহীর জন্য আধান কত? Q2। তাহলে Q2 সমান C2 V2, ওকে? তাহলে এ পরিবাহীর মধ্যে আধান আর বি পরিবাহীর মধ্যে আধান এত। এবারে যদি আমরা এই দুটো পরিবাহীর মধ্যে মোট কতটা আধান আছে সেটা ক্যালকুলেট করি, তাহলে ধরো আমরা ধরলাম দুটো পরিবাহীর মধ্যে মোট আধান হলো Q। তাহলে Q ইকুয়াল টু কত? Q1 প্লাস Q2 ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2। তাহলে এটা হলো পরিবাহী দুটোকে আমরা যখন বিচ্ছিন্ন অবস্থায় রেখেছি তখন তাদের মধ্যে কতটা আধান আছে সেটার পরিমাণ। এবার যদি আমরা এই দুটো পরিবাহীকে পরস্পরের সঙ্গে সংযোগ করে দিই, এই দুটো পরিবাহীকে যদি পরস্পরের সঙ্গে সংযোগ করে দিই, তাহলে দেখো যে পরিবাহীর মধ্যে আধানের পরিমাণ বেশি সেই পরিবাহী থেকে যে পরিবাহীর মধ্যে আধানের পরিমাণ কম সেই পরিবাহীতে কি হবে? আধান প্রবাহিত হওয়া শুরু করবে। কতক্ষণ অবধি যাবে? যতক্ষণ না দুটো পরিবাহীর বিভব প্রভেদ সমান হয়ে যাচ্ছে। দেখো এটাকে কিভাবে বুঝতে পারি, যেমন আমরা দুটো যদি পাত্র নিই, ধরো দুটো পাত্র আছে, এটাতে জলতল বেশি আছে, এটাতে জলতল কম আছে। এবার যদি আমরা দুটো পরিবাহীকে যোগ করে দিই, তাহলে কি হবে? যে পরিবাহীতে বেশি জল আছে সেটা থেকে যে পরিবাহীতে কম জল আছে তার দিকে প্রবাহ হওয়া শুরু করবে। কতক্ষণ হবে না? যতক্ষণ অবধি এদের উচ্চতা, জলের উচ্চতা সমান হয়ে যাচ্ছে ততক্ষণ প্রবাহিত হবে। ঠিক এখানেও একই রকম, যে এদের ক্ষেত্রে যতক্ষণ না বিভব প্রভেদের মান সমান হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আধান প্রবাহিত হতে থাকবে। এবার ধরো আমরা ধরলাম যে দুটো পরিবাহীকে সংযোগ করে দেওয়ার পর এদের যে বিভব, সেই বিভবটা হলো ভি। অর্থাৎ সংযোগ করার পর দুটো পরিবাহীর এখন বিভব কত হয়ে গেছে? ভি। তাহলে এখন দেখো এ পরিবাহীর মধ্যে সংযোগ করে দেওয়ার পর এ পরিবাহীর মধ্যে আধান কতটা আছে? এখন এ পরিবাহীর মধ্যে আধান যদি আমরা ধরি Q1 ড্যাশ সমান কত? C1 V, কারণ C1 এর দ্বার কত? V তার বিভব। আর বি পরিবাহীর মধ্যে কতটা আধান আছে? বি পরিবাহীর তখন এখনকার আধান যদি আমরা Q2 ড্যাশ ধরি, তাহলে Q2 ড্যাশ সমান কত হবে? এই পরিবাহীর এখনকার বিভব ইনটু তার ধারকত্ব, তাহলে ও ধারকত্ব C2 এখন, এবং ওর বিভব কত? V। তাহলে তার মধ্যে এখন আধান আছে কতটা? C2 V। তাহলে এ আর বি এই দুজনের মধ্যে টোটাল আধান কত? যদি Q ড্যাশ ধরি, তাহলে Q ড্যাশ সমান Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ সমান C1 V প্লাস C2 V। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন আমরা এই দুটো পরিবাহীকে যুক্ত করলাম তখন যে পরিবাহীতে আধান বেশি ছিল সে পরিবাহী থেকে যে পরিবাহীতে আধান কম তার দিকে কেবলমাত্র প্রবাহ হওয়া শুরু হয়েছে। এর মানে এই নয় তো যে বাইরে থেকে কোনো আধানের মধ্যে প্রবেশ করেছে কিংবা এর থেকে কোনো আধান বাইরে চলে গেছে। জাস্ট যে যার মধ্যে আধান বেশি ছিল সেটা থেকে যেটাতে কম ছিল তার মধ্যে আধানের প্রবাহিত হয়েছে। তার মানে কি এর মধ্যে আগে যতটা আধান ছিল এই দুটোর মধ্যে এখনো ঠিক ততটাই পরিমাণ আছে, এখন জাস্ট রিঅ্যারেঞ্জ হয়েছে, একটা থেকে আরেকটাতে ট্রান্সফার হয়েছে। টোটাল আধানের পরিমাণ তো চেঞ্জ হয়নি। তাহলে আমরা এখান থেকে কি বলি? যে কিউটা সমান কিউ, কারণ এইদের সংযোগের আগের আধানের পরিমাণ এবং সংযোগের পরে আধানের পরিমাণ কি সমান। তাহলে কিউ ড্যাশ ইকুয়াল টু কিউ। যদি আমরা এখানে কিউ দুটোর ভ্যালু বসাই তাহলে দেখো কিউ ড্যাশ ইকুয়াল টু কত? C1 V প্লাস C2 V ইকুয়াল টু কিউ। কিউ এর ভ্যালু কত?
C1V1 প্লাস C2V2। এখান থেকে যদি আমরা ভি কমন নিলে পাবো C1 প্লাস C2 ইকুয়াল টু C1V1 প্লাস C2V2। ওকে, এবার এখান থেকে আমরা যদি লিখি ভি ইকুয়াল টু তাহলে কত C1V1 প্লাস C2V2 বাই কত C1 প্লাস C2। ওকে, তাহলে এটা কি, এটা তাহলে এখন আমাদের এই দুটো পরিবাহীকে সংযোগ বরাবর তাদের সাধারণ যে বিভব, দুটোর মধ্যে যে সমান বিভব তৈরি হচ্ছে তার ভ্যালু কত পেলাম আমরা C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। ওকে, এবার দেখো এটা যদি এর বিভব হয়, ফাইনাল বিভব অর্থাৎ অন্তিম বিভব, তাহলে এ যে পরিবাহী তার মধ্যে অন্তিম অবস্থায় আধান কত, অন্তিম অবস্থায় আধান কত Q1 ড্যাশ সমান কত C1V। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি C1 ইন্টু ভি এর ভ্যালু আমরা কত পেলাম C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। আবার লক্ষ্য করে দেখো C1V1 প্লাস C2V2 মানে কি, এটা এই দুটো পরিবাহীর সংযোগ করার আগের টোটাল আধান, মানে কিউ যেটা হিসেবে আমরা লিখছিলাম, তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি আমরা কত C1 ইন্টু কিউ বাই C1 প্লাস C2। তাহলে C1 কিউ বাই এত, বা এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি C1 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ। এটা এ পরিবাহীর আধান সংযোগ করার পরে। একইভাবে যদি আমরা বি পরিবাহীর আধান নিই, তার আধানের মান কত হবে Q2 ড্যাশ যদি হয় তাহলে সেটা হবে C2V। ওকে, তাহলে C2V ইকুয়াল টু C2 ইন্টু ভি এর ভ্যালু কত C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। একইভাবে দেখো C1V1 প্লাস C2V2 মানে কি, ওই দুটোকে সংযোগ করার আগে তার টোটাল আধান, তাহলে সেটা ইকুয়াল টু C2 ইন্টু কিউ বাই C1 প্লাস C2। এটা তাহলে কখনকার আধান, এটা যখন দুটো পরিবাহীকে আমরা সংযোগ করেছি তার আগে, সংযোগের পরে বি এর আধান, সেটা হলো এটা। এবার দেখো এদের ক্ষেত্রে কি হচ্ছে, যার মধ্যে আধানের পরিমাণ বেশি আছে তার থেকে যার পরিমাণ আধান কম তার দিকে তো আধানের প্রবাহ হচ্ছে। তাহলে এবার আমরা যদি ধরে রাখি, ধরে যে এ পরিবাহের মধ্যে আধান এর পরিমাণ বেশি ছিল, সেটা থেকে বি এর দিকে প্রবাহ হয়েছে, তাহলে এ পরিবাহী থেকে বি এর দিকে কতটা আধানের প্রবাহ হয়েছে সেটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি পাবো, এখান থেকে দেখো Q1 অর্থাৎ Q1 ড্যাশ A1 পরিবাহীর আধান সংযোগ হওয়ার পরে আর সংযোগ হওয়ার আগে এর আধান কত ছিল, ওর আধান ছিল C1V1, কারণ সংযোগের আগে এর বিভব প্রভেদ ছিল V1 আর ক্যাপাসিটেন্স ধারকত্ব ছিল C1, তাহলে Q1 ইকুয়াল টু C1V1। তাহলে এ আধান থেকে কতটা পরিমাণ আধান বিতে গেছে, তা আমরা যদি প্রাথমিক অবস্থায় ওর কত আধান ছিল, মানে প্রথমে ওর মধ্যে কতটা আধান ছিল পরে কতটা হয়েছে, তাহলে প্রথমের আধান থেকে পরের আধান বাদ দিলে আমরা পেয়ে যাবো যে ওর থেকে কতটা আধান বেরিয়ে গেছে। ওকে, তাহলে দেখো Q1 ড্যাশ আধান ওর মধ্যে আগে ছিল, এখন কতটা হয়েছে, এখন হয়েছে Q1 ড্যাশ, তাহলে Q1 থেকে Q1 ড্যাশ বাদ দিলেই তো পেয়ে যাবো যে এর থেকে কতটা আধান বেরিয়ে গেছে। তাহলে এবার যদি ভ্যালুগুলো বসে, Q1 এর ভ্যালু কত C1V1 মাইনাস অফ Q1 ড্যাশ এর ভ্যালু C1 ইন্টু C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। ওকে, এটা এবার দেখো এই দুটো থেকে কি C1 কমন যাচ্ছে, তাহলে যদি আমরা C1 বাইরে কমন নিই, ভিতরে পড়ে থাকছে V1 মাইনাস অফ C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2 ইকুয়াল টু কত লিখতে পারি C1, এখানে এটাকে যদি গুণ করি তাহলে দাঁড়াবে C1V1 প্লাস C2V1 মাইনাস অফ C1V1, এটা মাইনাস অফ C2V2 বাই C1 প্লাস C2। এবার এদের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো C1V1 কাটা যাচ্ছে, তাহলে এটাকে যদি আমরা লিখি এখানে কত পাবো, তাহলে ওটার ভ্যালু হয়ে যাচ্ছে ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি C1 ইন্টু C2V1 মাইনাস C2V2 বাই C1 প্লাস C2। উপর থেকে দেখো C2 কমন যাচ্ছে, C2 যদি কমন নিই তাহলে হয়ে যাবে C1 C2 ইন্টু উপরে V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। তাহলে দেখো এই পরিমাণ আধান কি হচ্ছে, এই পরিমাণ আধান এ বস্তু থেকে বি বস্তুর মধ্যে ট্রান্সফার হয়েছে, তাহলে এ থেকে বি তে আধান গেছে তার পরিমাণ কত, তার পরিমাণ হলো C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস
C2। তাহলে এই পরিমাণ আধান এ বস্তু থেকে বি বস্তুর মধ্যে গেছে। এবার যদি আমরা দেখি যে দেখো এ বস্তু যখন আধান দিয়েছে, এ বস্তু থেকে আধান গেছে, তাহলে বি বস্তু তো গ্রহণ করেছে, তাহলে বি বস্তু কতটা গ্রহণ করেছে কি করে পাবো? তাহলে বি বস্তুর ফাইনালি ও গ্রহণ করেছে, তাহলে ওর আধানের পরিমাণ বেড়েছে। তো তাহলে অন্তিম অবস্থায় ওর আধানের পরিমাণ কত ছিল? Q2 ড্যাশ সমান C2V। আর প্রাথমিক অবস্থায় ওর আধান কত ছিল? প্রাথমিক অবস্থায় ওর আধান ছিল C2V2। তাহলে ও কতটা আধান গ্রহণ করেছে কি করে পাবো? আমরা যদি Q2 ড্যাশ মাইনাস Q2 করি, মানে ওর এখন কতটা আছে আগে কতটা ছিল সেটা থেকে বাদ দিলেই পেয়ে যাবো যে ও কতটা গ্রহণ করেছে। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই। Q2 ড্যাশ এর ভ্যালু কত? C2V মাইনাস Q2 মানে C2V2। আবার C2V জায়গায় C2V এর ভ্যালু কত ছিল? V এর ভ্যালু C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2 মাইনাস C2V2। দুটো থেকে দেখো C2 কমন যাচ্ছে, যদি C2 কমন নিই ভিতরে উপরে থাকছে C1V1 প্লাস C2V2 মাইনাস অফ C1 প্লাস C2 মাইনাস অফ V2 বা ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে C2 ইন্টু C1V1 মাইনাস C2 সরি প্লাস C2V2 মাইনাস অফ, এটা এখানে মাল্টিপল হবে, গুণ হয়ে গেলে কত হবে? C1V2 মাইনাস অফ C2V2 বাই C1 প্লাস C2। ওকে, আবার অবজার্ভ করে দেখো এখানে C2V2 কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? ইকুয়াল টু C2 ব্র্যাকেটের মধ্যে C1V1 মাইনাস অফ C2V2 বাই C1 প্লাস C2 ইকুয়াল টু কত? C2 এখান থেকে দেখো C1 কমন যাচ্ছে, C1 এই ব্র্যাকেটের মধ্যে V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। তাহলে এই পরিমাণ আধান কি বি গ্রহণ করেছে। এবার দেখো এ থেকে বি এর দিকে ট্রান্সফার হয়েছে কত? C1 C2 V1 মাইনাস V2 C1 প্লাস C2। আবার বি কতটা গ্রহণ করেছে? C2 C1 বা C1 C2 V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। তাহলে এই রাশিটা আর এই রাশিটা একই না? এই দুটো একই, তার মানে কি এ যে পরিমাণ আধান বর্জন করেছে ভি ঠিক ততটা পরিমাণে আধান গ্রহণ করেছে। ওকে, আর এর ক্ষেত্রে দেখো যখনই একটা বস্তু থেকে আর একটা বস্তুতে আধানের ফ্লো হচ্ছে, আধান যখনই যাচ্ছে, যখন এখান থেকে এখানে আধান যাচ্ছে তখন কিছু পরিমাণ তো আধানটা নিজে থেকে তো যাচ্ছে না, আধানকে কিছু পরিমাণ তো কার্য করতে হচ্ছে। তাহলে যতটা কার্য হচ্ছে তত পরিমাণ শক্তি তো এই যে সংস্থা তার নষ্ট হচ্ছে। তাহলে এখানে কতটা শক্তি নষ্ট হচ্ছে সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো? দেখো এদেরকে যখন সংযোগ করেছিলাম তার আগে এ বস্তুটার শক্তি কত ছিল? এ বস্তুর শক্তি আমরা স্থিতি শক্তির রাশিমালা জানি কত? হাফ অফ CV স্কয়ার হয়। তাহলে এ বস্তুর সংযোগের আগের শক্তি কত ছিল? হাফ অফ C1 V1 স্কয়ার। আর বি এর কত ছিল? হাফ অফ C2 V2 তার স্কয়ার। অর্থাৎ দুজনের টোটাল কত ছিল? হাফ অফ C1 V স্কয়ার প্লাস C2 V স্কয়ার। এটা ছিল সংযোগের আগে। আর যখন আমরা সংযোগ করে দিয়েছি, সংযোগের পরে এ বস্তুর শক্তি কত হয়ে গেছে? হাফ অফ C1 V স্কয়ার ভি, অর্থাৎ যেটা দুজনের একই যে বিভবটা হয়েছে সেটা। আর বি এর কত হয়ে গেছে? হাফ অফ C2 V স্কয়ার, অর্থাৎ ওদের টোটাল কতটা হয়েছে? হাফ অফ C1 V স্কয়ার প্লাস হাফ অফ C2 V স্কয়ার। তাহলে এদের কতটা শক্তি নষ্ট হয়েছে, তাহলে আগে কতটা ছিল তার থেকে পরে কতটা হয়েছে সেটা বাদ দিলে আমরা পেয়ে যাবো যে কতটা শক্তি নষ্ট হয়েছে। তাহলে চলো কত হবে? হাফ অফ C1 V1 স্কয়ার প্লাস হাফ অফ C2 V2 স্কয়ার মাইনাস অফ, এখান থেকে দেখো ভি স্কয়ার যদি কমন নিই কত করে থাকবে? হাফ অফ C1 প্লাস C2 ইন্টু ভি স্কয়ার। আবার ভি স্কয়ারের জায়গায় আমরা ভি স্কয়ারের যদি ভ্যালু বসাই, ভি স্কয়ার কত ছিল? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 তার স্কয়ার। ওকে, তাহলে এটাই কি এনার্জি লস, কতটা শক্তি নষ্ট হয়েছে। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু হবে হাফ অফ C1 C2 বাই C1 প্লাস C2 ওকে ইন্টু V1 মাইনাস V2 তার স্কোয়ার। ওকে, তাহলে এটাই হলো তোমার, যদি এই যে দুটো সংস্থাকে দুটো পরিবাহীকে যুক্ত করেছে তার জন্য একটা বস্তু থেকে আরেকটা বস্তুর আধানের যে বিনিময় হচ্ছে তার জন্য যে পরিমাণ শক্তি নষ্ট হচ্ছে তার পরিমাণ হলো এইটা। ওকে, চলো এবার আমরা যেটা দেখব ধারক। ধারক কাকে বলে? দেখো আমরা এতক্ষণ ধরে ধারক পড়ছিলাম, ধারকত্ব পড়ছিলাম। ধারকত্ব কি? যে কোনো একটা বস্তু কতটা পরিমাণে আধান সঞ্চিত করে রাখতে পারে, সংরক্ষিত করতে পারে, তার মধ্যে কতটা আধান সঞ্চিত রাখতে পারে। এবার ধারক হলো এমন একটা সংস্থা বলতে পারো কিংবা এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে কোনো একটা বস্তু
তার মধ্যে যে পরিমাণ আধান সঞ্চিত করে রেখেছে তার পরিমাণ বাড়ানো যায়, সেটাকে কি বলা হয়? সেটাকেই বলা হয় ধারক। এবার চলো নর্মালি আমরা দেখি যে আমাদের কাছে ধরো এখানে একটা পরিবাহী আছে, এবার এখানে কিছু পরিমাণ আধান দিলাম, তাহলে এ কতটা আধান ধরে রাখবে? জাস্ট এর পরিবাহীর মধ্যে যতটা আধান ধরে রাখতে পারছে এই পরিমাণ, এর তলে যতটা আধান আসতে বলো ঠিক ততটা পরিমাণে আধান রাখতে পারছে। এবার তার থেকে বেশি পরিমাণ আধান দিলে এ তো এর মধ্যে রাখতে পারবে না, তাহলে এর ধারকত্ব এটাই কোনোভাবে বাড়ছে না। এবার দেখো ধারক তৈরি করতে গেলে কি করা হয়, এর পাশে আর একটা পরিবাহী প্লেট এনে রাখা হয়। এবার দেখো এখন এর মধ্যে যতটা আধান থাকার ততটাই রেখেছিল, কিন্তু যেই আমি আর একটা পরিবাহী এর পাশে এনে রাখবো তখন এই আধানগুলোর জন্য এই পরিবাহীর ওপর কি হবে? আবেশ হবে। আবেশ হলে কি হবে? এখানে যদি প্লাস আধান পজিটিভ আধান থাকে, এখানে কি নেগেটিভ আধান আবেশ হবে, তাহলে এখানে প্লাস, এখানে দেখো এই প্লাসগুলোর জন্য এখানে একটা কি করলো? নেগেটিভ আধান ইনডিউসড হলো, আবেশ হলো। এবং এর পরিবাহীর অপোজিট দিকে, এই পরিবাহীর উল্টো দিকে কি হবে? পজিটিভ আধান তৈরি হবে, তাই তো? তাহলে এদিকে মাইনাস তৈরি হলো, এদিকে প্লাস তৈরি হলো। এবার লক্ষ্য করে দেখো আবার এই যে মাইনাসগুলো আধানগুলো আছে, এই আধানগুলোর জন্য এই পরিবাহীর ওপর আবার কি হবে? প্লাস আধান ইনডিউসড হবে। ওকে, আর এই প্লাসগুলোর জন্য এখানে মাইনাস আধান ইনডিউসড হবে। এবার যদি আমরা কি করি, পরিবাহীটাকে গ্রাউন্ড করে দিই, অর্থাৎ পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপন করি, তাহলে এই পরিবাহীগুলো তো আবিষ্ট হয়ে আছে, তো এগুলো তো এদের সঙ্গে আকর্ষণ আছে, কিন্তু এই ধারের যে পজিটিভ আধানগুলো সেগুলো তো মুক্ত। তারা কি হয় তখন এই পরিবাহীর মাধ্যমে গ্রাউন্ডেড হয়ে যায়, অর্থাৎ আর্থে বেরিয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এই আধানগুলো আর থাকলো না। ওকে, কেবলমাত্র এখন এই নেগেটিভ আধানগুলো থাকলো, আর এই নেগেটিভ আধানগুলোর জন্য এখানে এক্সট্রা পজিটিভ আধান ইনডিউসড হয়ে গেল। তাহলে দেখো এর মধ্যে যে আধান আগে যতটা ছিল তার থেকে এখন বেশি পরিমাণ আধানের মধ্যে তো সঞ্চিত হলো, বেশি পরিমাণ আধানের কাছে থাকলো, তাহলে ধারকত্ব কি হলো? বেড়ে গেল। তাহলে এই যে টোটাল সংস্থাটা, যেখানে একটা পরিবাহীর সামনে আর একটা পরিবাহী প্লেট যার একদিক গ্রাউন্ড আছে সেটা এনে তার ধারকত্ব বাড়ানো হয়, তাকে বলা হয় ধারক। ওকে, তাহলে এটা ধারক। এবার আমরা যেটা দেখব যে যদি আমাদেরকে একটা সমতল প্লেন ধারক থাকে, প্লেট ধারক থাকে, তার ধারকত্ব ভ্যালু কত হয়? ওকে, আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দেখব। তার আগে একটা জিনিস দেখে নিই। দেখো যে কোনো ধারকের ক্ষেত্রে তার মধ্যের যেই ধারকত্ব, যে কোনো পরিবাহী যদি তুমি ধারক নাও, যে কোনো ধারকের ধারকত্ব এই যে পরিবাহী প্লেট আছে তার মধ্যে যেই মাধ্যম আছে সেই মাধ্যমের উপর নির্ভর করে। যদি তুমি এর মধ্যে কোনো মাধ্যম ইনডিউসড করো, মাধ্যম যদি রাখো, তাহলে তার ধারকত্ব বেড়ে যায়। ওকে, এবার এদের ক্ষেত্রে তুমি যখন কোনো একটা মাধ্যম রাখলা সেক্ষেত্রে ওর ধারকত্ব, এবং যখন সেখানে কোনো মাধ্যম নাই অর্থাৎ বায়ু আছে সেক্ষেত্রে ওর যতটা ধারকত্ব তার অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাকে কে দিয়ে ডিফাইন করা হয়। তাহলে কে ইকুয়াল টু কি? কে ইকুয়াল টু যখন তুমি কোনো মাধ্যমে এই ধারকটাকে রাখলা তখন তার ধারকত্ব, বাই যখন এটা বায়ু মাধ্যমে আছে তখন তার ধারকত্ব। ওকে, তার যে অনুপাতটা সেটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, আর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সবসময় কিন্তু একের থেকে বেশি, এটা মাথায় রাখবা। এবার আমরা যেটা ক্যালকুলেট করব সেটা কি, যে আমাদের কাছে যদি একটা সমতল পাত ধারক থাকে তাহলে তার ধারকত্ব কত। ওকে, তো চলো আমরা কি করলাম, আমাদের কাছে এখানে একটা সমতল পাত ধারক আছে যেখানে আমরা এই প্লেটে ধরো পজিটিভ আধান দিয়েছি, এখানে যদি পজিটিভ আধান দিই তাহলে এখানে নেগেটিভ ইনডিউসড হয়েছে, নেগেটিভ আধান আবিষ্ট হয়েছে। ওকে, এবার আমরা কি ধরলাম, এই যে পাতগুলো আছে পাতগুলোর ক্ষেত্রফল, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল হলো ধরো a। ওকে, আর এই যে পাত দুটো তাদের মধ্যে দূরত্ব, দুটো পাতের মধ্যে দূরত্ব হলো d। ওকে, এবার যদি আমরা এখানে এদের দুজনের মধ্যে ধারকত্ব নির্ণয় করতে যাই তাহলে আমরা কি জানি, q ইকুয়াল টু cv, বা এখান থেকে কি c ইকুয়াল টু q বাই v। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই দুটো পাতের মধ্যে আগে আমাদেরকে কি বের করতে হবে, তার বিভব বের করতে হবে। বিভব বের করার জন্য আমরা কি বের করব, দেখো আমরা বিভব আর তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক জানি না, আমরা কি জানি v ইকুয়াল টু e ইনটু d, যেখানে v বিভব সেখানে তড়িৎ প্রাবল্য গণিত d। এবার যদি একটা সমান্তরাল পাত থাকে তার জন্য কোনো একটা বিন্দুতে
বিভবের মান কত হয়? বিভবের মান হয় সিগমা বাই 2 ইপসাইলন 0, যেটা গাউসের ল থেকে আমরা পেয়েছিলাম। ওকে, এবার দেখো যদি আমরা দেখি এখানে ধরো কোনো একটা পয়েন্ট, যদি এর মিডিলে কোনো একটা পয়েন্ট নেই, তার জন্য এই প্লাস আধান, যে প্লাস আধানের জন্য এর তড়িৎ প্রাবল্য কোন দিকে হবে? তড়িৎ প্রাবল্য এই দিকে। ওকে, আর এর যদি আধান, এর মধ্যে আধান ধরো কিউ পরিমাণ আধান দিয়েছি আমরা, যদি কিউ পরিমাণ আধান দিই তাহলে এর তলমাত্রিক ঘনত্ব কত হবে? তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। সেক্ষেত্রে এর জন্য যে কোনো বাইরের কোনো একটা বিন্দুতে সমতল পাতের জন্য তড়িৎ ক্ষেত্রের মান কত হয়? তড়িৎ ক্ষেত্রের মান হয় সিগমা বাই 2 ইপসাইলন 0। ওকে, তাহলে দেখো এই প্লাস আধানের জন্য এদিক বরাবর এই ডাইরেকশনে কত কত হচ্ছে? ইওয়ান ইকুয়াল টু সিগমা বাই 2 ইপসাইলন 0। আবার যদি মাইনাস আধানের জন্য নিই, আরেকটা ব্যাপার যেটা দেখো, এখানে যতটা যে পরিমাণ প্লাস কিউ আধান যদি এখানে থাকে, তাহলে এখানে ঠিক ততটাই মাইনাস কিউ আধান একটার মধ্যে আবিষ্ট হয়েছে। ওকে, তাহলে এই যে পাথটা আছে তার জন্য যদি আমরা এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য দেখি, তার দিক দেখো, তার দিকও একই দিকে হবে। সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু যদি E2 হয়, তাহলে দেখো এর মধ্যে আধানের পরিমাণ সেম, আবার এর ক্ষেত্রফলের সঙ্গেও সমান। তাহলে এই দুজনের তলমাত্রিক আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমার ভ্যালু কি হবে? সেম। তাহলে এটার ক্ষেত্রেও ভ্যালু হবে সিগমা বাই 2 ইপসাইলন 0। তাহলে দেখো এর মধ্যে যে কোনো পয়েন্ট যদি আমরা দেখি, সেটার ক্ষেত্রে এই প্লাস আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের দিক যেদিকে, এটার জন্য তড়িৎ ক্ষেত্রের দিক একই দিকে হচ্ছে এবং দুটোর মান এক। তাহলে সেক্ষেত্রে টোটাল তড়িৎ প্রাবল্যের মান কত হবে? দুটোর যোগফল হয়ে যাবে। তাহলে সিগমা বাই 2 ইপসাইলন 0 প্লাস সিগমা বাই 2 ইপসাইলন 0, তাহলে কত হয়ে যায়? সিগমা বাই ইপসাইলন 0। তাহলে এই দুটো পরিবাহীর মধ্যে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত? সিগমা বাই ইপসাইলন 0। আবার আমরা জানি ভি ইকুয়াল টু ই বাই ডি, ভি ইকুয়াল টু ইডি। তাহলে ই এর ভ্যালু কত? সিগমা বাই ইপসাইলন 0 ইনটু ডি। তাহলে এখান থেকে আমরা ভি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার যদি আমরা এই ভি এর ভ্যালুটা পুট করি, এখানে পুট করি, দেখো আমরা কি পেয়েছিলাম? সি ইকুয়াল টু কিউ বাই ভি। আবার এটাকে লিখতে পারি কিউ বাই ভি, মানে কত? সিগমা ডি বাই ইপসাইলন 0। আবার আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, আমরা জানি সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। ওকে, বা কিউ ইকুয়াল টু কত? কিউ ইকুয়াল টু সিগমা এ। তাহলে এটাকে যদি লিখি, কিউ ইকুয়াল টু কত হয়ে গেল? কিউ ইকুয়াল টু সিগমা এ বাই সিগমা ডি। ইপসাইলন 0টা নিচে ছিল, ইপসাইলন 0টা উপরে চলে গেল। ওকে, এটা তাহলে সিগমা সিগমা কেটে গেল, কত পড়ে থাকলো? এ ইপসাইলন 0 বাই ডি। ওকে, তাহলে যদি আমার কোনো একটা সমান্তরাল পাত ধারক থাকে, তার যে ধারকত্ব, তার ধারকত্বর মান হবে কত? এ ইপসাইলন 0 বাই ডি। যেখানে এ ওই যেই পাত ধারক আছে তার এক একটি পাতের ক্ষেত্রফল হলো এ, তার মধ্যে যেই মাধ্যম আছে এখানে বায়ু মাধ্যম, তার জন্য তার যে পারমিটিভিটি সেটা ইপসাইলন 0 এবং ওই দুটো পাতের মধ্যে দূরত্ব ডি। তাহলে দেখো এখান থেকে আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে যে কোনো পাতের ধারকত্ব তার ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যে যে দূরত্ব তার ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে এটা থাকলো, সেটা একটা রিলেশন। এবার তোমরা যেটা করবা, বাড়িতে তোমরা একটা কাজ করবা, যে এটার ক্ষেত্রে দেখো এই যে আমরা দুটো পাত ধরেছিলাম, সেটার মধ্যে তো সেম মিডিয়াম ছিল, একই ধরনের মাধ্যম ছিল, কিন্তু আমরা যদি এর মধ্যে দুটো ডিফারেন্ট মিডিয়াম ইনডিউসড করি, ওকে, যে এই যে একটা প্লাস এখানে একটা পাত আছে আর এদিকে আমার একটা পাত আছে, তার মধ্যে আমরা যদি দুটো ডিফারেন্ট টাইপের মাধ্যম ইনডিউসড করি, যেখানে ওপরে যে মাধ্যমটা সেটার ধরো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K1, এটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K2, তাহলে এদের ধারকত্বর মান কত হবে সেটা তোমরা বাড়ি থেকে ক্যালকুলেট করে রাখবা। ওকে, আজকের ক্লাসে এই অবধি থাকলো। পরের ক্লাসে আমরা ধারকের সমবায় নিয়ে আলোচনা করব। ওকে।